পরবর্তীতে তারা যেই সব অপকর্ম করেছেন, যার জন্য তারা এখন লজ্জিত কিনা অনুতপ্ত কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু তারা ক্ষমা চেয়েছেন, বাহ্যিকভাবে হলেও তারা ক্ষমা চেয়েছেন। সেই ক্ষমা চাওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে, দেশের মানুষ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না, কারণ সেই রক্তাক্ত সময়, সেই রক্তাক্ত স্মৃতি মানুষের হৃদয় থেকে মুছে যাবার কথা নয়। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আমরা হৃদয়ে মুক্তিযুদ্ধকে যেভাবে ধারণ করি, লালন করি, এবং যেই অনুভূতিগুলো আমাদের হৃদয়ে আছে মহান মুক্তিযুদ্ধকে নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে ক্ষমা করাটা খুব সহজ বিষয় নয়। তবুও তাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। এবার আসেন, তারা গণভোট চেয়েছেন, তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন তো, তাই না? বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেনি? ঐক্যমত কমিশন লম্বা আলোচনার পরে এই যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, সেই জুলাই সনদকে সেটা আপনি আইনি ভিত্তি দিতে হবে। সেই আইনি ভিত্তি তো দিবে একটি নির্বাচিত সংসদ। অনির্বাচিত কোনো মানুষ কি সেটাকে কি বলে নৈতিক ভিত্তি বা আইনি ভিত্তি দিতে পারে? সেটা তো সম্ভব নয়। আপনি দেশ বা রাষ্ট্র পরিচালনা করবেন কি দিয়ে? আইনের মাধ্যমে, সংবিধানের মাধ্যমে, তাই না? আপনার যে ইমোশন, আপনার যে পলিটিক্যাল ইমোশন, সেটা দিয়ে তো আপনি রাষ্ট্রকে পরিচালনা করতে পারবেন না। আপনাকে সেখানে আইনি ভিত্তি লাগবে। সেই আইনি ভিত্তি যদি আপনাকে দিতে হয়, সেটা গণভোটই বলেন আর যাই বলেন, সেই ভিত্তিটা যদি দিতে হয়, সেটা একটা নির্বাচিত সংসদের দ্বারাই তো সম্ভব। অনির্বাচিত কারো দ্বারা সেটি সম্ভব হয় কিনা, বা হলে সেটি আলাপ আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে যদি পারেন এবং সেই রকম কোনো ফর্মুলা যদি তারা আবিষ্কার করতে পারেন, সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই যে আইনি ভিত্তি ছাড়া আমরা দেখেছি এনসিপি স্বাক্ষরও করেনি, আইনি ভিত্তি ছাড়া কেউ এর আগে বলেছেন যে নির্বাচনেও যাবেন না। তাহলে আসলে এই দাবির সমাধান কিভাবে হবে? আইনি ভিত্তি ছাড়া এনসিপি স্বাক্ষর করেনি, এনসিপি স্বাক্ষর করবে। উপদেষ্টারা তো বলেছেন যে স্বাক্ষর করার সময় এখনো পার হয়ে যায়নি। আমরা আশা করি তারা স্বাক্ষর করবেন, কারণ এনসিপি নিশ্চয়ই দেশটাকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক, বা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক, সেটা নিশ্চয়ই এনসিপি চায়। এনসিপি নিশ্চয়ই চায় না যে অগণতান্ত্রিক কোনো শক্তির দ্বারা দেশ পরিচালিত হোক, বা দেশ একটা আপনার কি বলে এজমালি সম্পত্তিতে পরিণত হোক। দেশের একটি সঠিক মালিকানা, দেশের মালিক হচ্ছে দেশের জনগণ, তাদের সেই অধিকার তাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক। সেই ব্যবস্থাটা নিশ্চয়ই এনসিপি চায়, সেটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমি জনাব রাশিদ খান আপনার কাছে আসি। একই প্রশ্ন আসলে, যে 47 সাল থেকে 2025 পর্যন্ত, এর আগে আরো 3বার তারা ক্ষমা চেয়েছেন, একথা জামাত আমির যুক্তরাষ্ট্রে তিনি বলেছেন, আবারও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, এই কথাটি বলেছেন। এটি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে, একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআর সহ বিভিন্ন ইস্যু নিয়ে গণভোট নির্বাচনের আগেই যান তারা, এই দাবিটি অনেকদিন ধরেই করছেন এবং মাঠে বিক্ষোভ মিছিল করছেন। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। জামাত তারা 71-এ যে ধরনের ভূমিকা, সেই ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, এটির জন্য তাদেরকে ধন্যবাদ। তবে এই ধরনের দুঃখ প্রকাশ করা বা ক্ষমা প্রার্থনা করা, এটা আনুষ্ঠানিকভাবে দেশের মাটিতে করতে পারলে ভালো। জামাত তারা প্রায়ই বলে থাকে যে আমরা অতীতের ভুলের জন্য ক্ষমা চাই বা ক্ষমা চেয়েছি, এবং আজকে জামাতের আমির যেটি বললেন যে আমরা এ নিয়ে 4বার আমরা ক্ষমা চেয়েছি, এর আগে অন্যান্য নেতারাও ক্ষমা চেয়েছে। বাট আমার প্রশ্ন হলো যে এই ক্ষমাটা আনুষ্ঠানিকভাবে কেন আপনারা চাচ্ছেন না? বিভিন্ন প্রোগ্রাম থেকে আলাদাভাবে চান, এটা আসলে মানুষ মানে মনে হয় যে আসলে ক্ষমা চাওয়ার জন্য চাওয়া, মানে একটা অনুতপ্তবোধের জায়গা থেকে যে ক্ষমা চাওয়া দরকার, সেটা আসলে তারা চাচ্ছে না। মানে অনেক ধরনের বিতর্ক বিভিন্ন জায়গায় সৃষ্টি হয় যে কেন 71-এর ভূমিকা নিয়ে জামাত তার অবস্থান পরিষ্কার করে না। আমি কিছুদিন আগে দেখেছি যে এনসিপির আহ্বায়ক, এনসিপির সদস্য সচিব, তারা প্রায়ই এই কথা বলে যে জামাতের উচিত তাদের 71-এর যে ভূমিকা, সেই ভূমিকার জন্য মানুষের কাছে জবাবদিহিতা চাওয়া। দেখেন, জামাত কিন্তু পরবর্তীতে বাংলাদেশের রাজনীতি করেছে এবং রাজনীতির সুযোগ পেয়েছে। তারা বিভিন্ন দলের সাথে আন্দোলন করেছে, এমনকি একসাথে সরকার পরিচালনা করেছে। তো এতদিন আসলে ক্ষমা চাওয়ার জন্য কেন সময় লাগলো আমি জানি না। যদিও জামাত দাবি করে যে এর আগে আমরা বাইতুল মুকাররমে তাদের একটি প্রোগ্রাম থেকে তারা ক্ষমা চেয়েছিল, যদিও সেই সময় ক্ষমা ওইভাবে মানুষ করেনি। তবে এখনকার প্রেক্ষাপট ভিন্ন, যেহেতু 24-এর গণঅভ্যুত্থানে
জামাতের একটা ভালো ভূমিকা ছিল এবং এনসিপির আহ্বায়ক নিজেই বললেন যে 24-এর এই গণঅভ্যুত্থানে জামাত যে ভূমিকা রেখেছে সেটা হলো 71-এর তারা কাফফারা দিয়েছে, এরকম একটা কথা তিনি বলেছিলেন। তো যাই হোক, যখন আপনি যে ভুলটা করেছেন সেই ভুলের জন্য আপনাকে অবশ্যই খেসারত দিতে হবে, এবং যার খেসারত জামাত দীর্ঘ সময় দিয়েছে। তবে এখন সময় এসেছে যে শুধুমাত্র ওই 71-এর চেতনা, 71-এর স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি এগুলো বলে বা রাজাকার আলবদর এই ট্যাগগুলো করে আর রাজনীতি করার সুযোগ নাই। মনে করেন যে ওই সময় যে মানুষটি রাজনীতি করতেন জামাতে, তাদের অধিকাংশই কিন্তু মারা গেছে বা কারোর কারো ফাঁসি দিয়েছে শেখ হাসিনা। যদিও সেই ফাঁসি নিয়ে, সেই বিচার নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, তো তারপরে এখন যারা শিবিরের রাজনীতি করছে, জামাতের রাজনীতি করছে, তাদের বক্তব্য আমি অনেক সময় খেয়াল করেছি। তারা যেটি বলেন যে আমরা তো আসলে ওই সময় আমাদের জন্মই হয়নি অনেকের, বা আমরা ওই সময় রাজনীতি করি নাই, সুতরাং আমাদের পূর্বপুরুষ কি ভুল করেছে, কি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে তার খেসারত তো আমরা দিতে পারি না। আমরা এটি মনে করি যে আপনার বাপ যদি অপরাধ করে, সেই বাপের অপরাধের জন্য সন্তান কোনোভাবে খেসারত দিতে পারে না। এই জন্য আমার কথা হলো যে সন্তান হিসেবে আপনার দায়িত্ব এই জিনিসটা আসলে স্পেসিফিক করা, মানুষের কাছে এটা স্পষ্টভাবে বলা। ক্ষমা চাওয়ার বিষয়টি আপনার কাছে এখনো স্পষ্ট হয়নি, এই তো না। আমার কথা হলো যে এই ক্ষমা যদি তারা আনুষ্ঠানিকভাবে দেশের মাটিতে মানে চাইতেন সেটি ভালো হতো, এটা আনুষ্ঠানিকভাবে দরকার। কারণ এই বিতর্ক সবসময় এটা আমার নিজের কাছে এক ধরনের বিরক্তিকর। কারণ স্বাধীনতার 54 বছর পরে এসে আপনি বলবেন স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, আপনি রাজাকার আলবদল, এগুলো আসলে মানুষ খুব ভালোভাবে নেয় না। এই জন্যই বলছি যে এইটা আসলে আনুষ্ঠানিকভাবে শেষ করা দরকার। কারণ বাংলাদেশ এই অভিশাপটা সবসময় আসলে এটা নিয়ে বয়ে বেড়াতে পারবে না। এই জন্য আনুষ্ঠানিকভাবে একটা আয়োজনের মাধ্যমে এটা শেষ করা উচিত, কারণ আমরা এটা চাই না। আর আপনি যেটি বললেন যে আসলে আপনার পিআর বা গণভোট নিয়ে, দেখেন ঐক্যমত কমিশনে যখন আলোচনা হয়েছে তখন কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল তারা কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট এই ব্যাপারে সম্মত হয়েছে। জামাত এবং এনসিপি তারা মূলত এই দুটি দল আপত্তি জানিয়েছিল। যদিও প্রথম দিন যেদিন গণভোটের প্রসঙ্গ আসে ওই দিন এনসিপির পক্ষ থেকে তারা কিন্তু রাজি হয়েছিল যে একই দিনে গণভোট এবং হচ্ছে জাতীয় নির্বাচন। এখন শুধুমাত্র জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগেই আপনার গণভোট। দেখেন এখন তো আপনার অক্টোবর মাসের 23 তারিখ, তাই না? তারা বলছে নভেম্বরের শুরুতে গণভোট। তো এই বাস্তবতা তো বাংলাদেশে নাই। একটা ভোটের আয়োজন করার জন্য অর্থকড়ির ব্যাপার রয়েছে, আপনার প্রশাসনের প্রশিক্ষণ, পুলিশের প্রশিক্ষণ, অনেক ব্যাপার স্যাপার রয়েছে। তো সরকার বা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনের আয়োজনটা সম্পূর্ণ করতে পারে নাই। তার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেটা আসলে তারা করতে পারে নাই। তো এর মাঝখানে আবার গণভোটের জন্য আলাদাভাবে তারা প্রস্তুতি নেবে, আমার কাছে মনে হয় না এই 4 মাসের ভিতরে সম্ভব। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্টই বলা হয়েছে যে আলাদাভাবে গণভোট সেটা আসলে কঠিন, বরং একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট সেটা আসলে আমার কাছে মনে হয় সবার জন্য সহজ হবে। তো আমার কাছে মনে হয় জামাত যেহেতু জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না, তারা এটিও বলেছিল যে পিআরের দাবি যদি আপনারা না মানেন, জামাতের সেক্রেটারি জেনারেলের বক্তব্য আমি শুনেছি যে পিআরের দাবি না মানলে আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব না। তো পরবর্তীতে জামাতের দলীয় ফোরামে তারা সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু স্বাক্ষর করেছে। অর্থাৎ আমার কাছে যেটি মনে হয় যে দেশে একটি সংকট ঘনীভূত হোক, জামাত এটি হয়তো প্রত্যাশা করে না, তারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিবে। হ্যাঁ, আমাদের ভিতরে যতটুকু মতপার্থক্য আছে, জামাতের অনেক নেতৃবৃন্দ আমি বক্তব্য শুনেছি, তারা বলছে যে দেশের অধিকাংশ মানুষ 70% মানুষ তারা পিআর চাই। তো জামাত ক্ষমতায় চলে গেলে তো তারা পিআর বাস্তবায়ন করতে পারবে, কোনো আপত্তি নাই, তো সমস্যাও নাই, সংকটও নাই। বিএনপির পক্ষ থেকে তো বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি বারবার বলেছেন যতটুকু নোট অফ ডিসেন্ট আছে, যে দল যখন ক্ষমতায় যাবে সেই দল গিয়ে তার মতন করে বাস্তবায়ন করবে। আমরা মোটামুটি 80% ঐক্যমতে আমরা এসেছি, এখন 20% ঐক্যমতে আসতে পারি নাই। এইটার জন্য তো আমাদের সবাইকে দায় নিতে হবে। মূলত উচ্চকক্ষে পিআর নিয়ে সবগুলো দলের এক ধরনের আপনার ঐক্যমত ছিল, কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য করলাম যে জামাত উচ্চকক্ষের পিআরের থেকে তারা নিম্নকক্ষের পিআরের বেশি গুরুত্ব দিল, মাঠ পর্যায়ে আন্দোলন করলো। তো এখন এই পিআরের দাবিটা আসলে এক ধরনের বলা যায় যে আপনার যেহেতু নিম্নকক্ষের দাবিটা জামাত ইসলামী আন্দোলন দলগুলো বেশি করেছে, তো উচ্চকক্ষের ওই দাবি নিয়ে আসলে খুব বেশি আলোচনা হয় না। যেখানে উচ্চকক্ষের সম্ভাবনা ছিল, তো আমার মনে হয় নিম্নকক্ষের পিআর নিয়ে আলোচনা করতে করতে ওই উচ্চকক্ষের সম্ভাবনাও নষ্ট হয়ে গেছে। তাহলে এই দাবির আসলে ভোটের আগে সমাধান কি হবে? দেখেন আমার কাছে সমাধান হয় যে 80% আমরা যতটুকু ঐক্যমতে আসতে পেরেছি, এখন এই দাবিগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আমাদের সবাইকে নির্বাচনে যেতে হবে। আপনি চাইলেও এখন আর ঐক্যমত কমিশন নতুনভাবে গঠন করতে পারবেন না, নতুনভাবে আলোচনার সুযোগ নাই। সুতরাং যতটুকু ভিন্ন মত রয়েছে এই ভিন্ন মতকে আমরা প্রত্যেকটা দল যেটি করতে পারি যে আমাদের তো প্রত্যেকের নির্বাচন ইস্তেহার থাকবে, তাই না? সুতরাং ওই নির্বাচন ইস্তেহারে আমরা আমাদের এই দাবিগুলো আমরা সেখানে দিতে পারি। যেমন জামাত দিতে পারে যে তারা আসলে আপনার নিম্নকক্ষে পিআর চাই এবং এই কারণে নিম্নকক্ষে পিআর চাই, সেখানে তাদের ইশতেহারে তারা দিতে পারে যে আমরা ক্ষমতায় গেলে আমরা নিম্নকক্ষে পিআর বাস্তবায়ন করব। জামাত এই ধরনের ম্যান্ডেট বা ওয়াদা মানুষের কাছে দিতে পারে। আবার বিএনপি যেগুলো আপনার চাই, যেটা আসলে এখানে আসে নাই, বিএনপি চাইলে সেটা
তাদের নির্বাচন ইশতেহার দিতে পারে। আমরা যেটা চাই, যেমন আমরা উচ্চকক্ষ চাই, এনসিপি উচ্চকক্ষ চাই, তারা কিন্তু সেগুলো আপনার এখানে দিতে পারে। এর বাইরে এই মুহূর্তে এই 4 মাসের মধ্যে কোনোভাবে আর নতুনভাবে আলোচনা করে আবার ঐক্যমতে আসা সম্ভবপর নয়। একমাত্র উপায় হলো জনগণের কাছে এই ইশতেহার আকারে নিয়ে যাওয়া। জনগণ যদি আমাকে ভোট দেয়, আমাকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দেয়, সেক্ষেত্রে আমি এই বিষয়গুলো আমার মতো করে বাস্তবায়ন করবো। এর বাইরে কোনো উপায় আছে বলে আমার কাছে মনে হয় না। ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে ফিরে সাবের আলোচনা ফিরতেছি। প্রিয় দর্শক, জেডএসআরএম দেশ সন্ধান নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। জেডএসআরএম দেশ সন্ধান আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি শাম্মী আক্তার আপনার কাছে আসি। নির্বাচন পেছানোর চেষ্টা করছে কোনো দল, জনগণ সেই ফাঁদে পা দেবে না। আপনার দলেরই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন কারা আসলে নির্বাচন পেছাতে চাচ্ছে। তিনি তো স্পষ্ট করেননি, তিনি বলেছেন কোনো রাজনৈতিক দল, তিনি কোনো ব্যক্তিকে তো বলেননি, তিনি বলেছেন কোনো রাজনৈতিক দল হয়তো নির্বাচন পেছানোর চেষ্টা করছে। আপনি তো বিএনপি করেন, মানে কি মনে হচ্ছে আমরা সেটা যেহেতু মহাসচিব প্রকাশ করেননি, সেটা উজ্জ্বল থাকুক, আমি সেটা প্রকাশ করতে চাই না। তা এখন কোনো দল যদি নির্বাচন পেছাতে চায় তো সেটা তো সঠিক না, কারণ গত 17 বছর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য কিন্তু আন্দোলন করেছে। আমরা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা বাংলাদেশের মানুষ যাতে তাদের ভোটাধিকার ফিরে পায় সেটার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। তিনটি পার্লামেন্ট চলে গিয়েছে, মানুষ ভোট দিতে পারেনি। কখনো আমি ডামি নির্বাচন দেখেছে, কখনো দিনের ভোট রাতে দেখেছে, কখনো 155টা বা 53টা আসন যেভাবে বলেন না কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত করেছে। মোদ্দা কথা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে পার্লামেন্টকে ছিনতাই করতে পারে এইটা প্রতিষ্ঠা করেছে শেখ হাসিনা, কারণ বাংলাদেশে পার্লামেন্টকেও ছিনতাই করতে পারেনি ইতিপূর্বে। শেখ হাসিনা এই পার্লামেন্টকেও ছিনতাই করে জনগণের অধিকার হরণ করে সে রাজত্ব করে গেছে গত 17 বছর। আমরা সেই জায়গাটা থেকে মানুষের অধিকারটা যাতে মানুষ ফিরে পায় সেই জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি। এখন কোনো রাজনৈতিক দল যদি তাদের নিজের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য, তাদের নিজস্ব কোনো লাভের জন্য বা নিজেদের কোনো কি বলে চক্রান্তের জন্য নির্বাচন পেছাতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাই নির্বাচন পেছানোর মতন কাজটি আপনারা করবেন না, দয়া করে এই ভুলটি করবেন না। বাংলাদেশের মানুষ মুখী আছে একটি নির্বাচনের জন্য, দেশ এখন নির্বাচনমুখী। আমরা আমাদের নির্বাচনী এলাকাগুলোতে কাজ করতেছি, আমি আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ 4-এ আমি কাজ করছি। আমি জানি না দল আমাকে মনোনয়ন দেবেন কিনা, কিন্তু আমি কাজ করছি, মানুষের জন্য কাজ করতে চাই, কারণ আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা তো কোনো কারো দয়ার দানে এই দেশ পাই নাই, তাই না? তো এই দেশটার জন্য, এই দেশটাকে গঠনের জন্য আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন, সংগ্রাম করছেন, এবং তিনি এই দেশের মানুষ যাতে তাদের ভোটাধিকার ফিরে পায় সেই প্রচেষ্টায় তিনি কিন্তু সোচ্চার আছেন এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলবার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন আমরা 31 দফা নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করছি, মানুষের দ্বারে দ্বারে আমরা যাচ্ছি যে আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি মানুষের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, বাংলাদেশের মানুষের জন্য এই কাজগুলো আমরা করব। কি করব? আমরা বাংলাদেশের নারীদের জন্য ফ্যামিলি কার্ড দিব, যিনি মা তাকে দিব, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদেরকে স্বাবলম্বী করবার জন্য জিনিসটা আপনার কাছে আমি জানি না আপনি কিভাবে দেখবেন, কিন্তু দেখেন উনি যখন রাষ্ট্র পরিচালনা করেছেন তখন বাংলাদেশের নারীদেরকে স্বাবলম্বী করবার জন্য তিনি প্রথমে বাংলাদেশের নারীদের জন্য ঢেকি ঋণ 500 টাকা ঢেকি ঋণ প্রথা তিনি চালু করেছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের নারীরা একদিন স্বাবলম্বী হবে, নিজের পায়ে দাঁড়াবে, তারা রাষ্ট্রের তাদের যে ভূমিকা, অংশীদারিত্বের যে ভূমিকাটা সেখানে তাদের ভূমিকা রাখবে তার যার যার যোগ্যতা অনুযায়ী। তিনি সেই স্বপ্ন দেখেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও স্বপ্ন দেখছেন বাংলাদেশের নারীদেরকে যারা নিজের পায়ে দাঁড়াবে, তাদেরকে তিনি যারা ফ্যামিলির যিনি মা আছেন, যিনি সংসারটাকে পরিচালনা করেন, তাকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে আমরা 50 লক্ষ নারীকে আমরা সেটা দেবো এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রের সকল নারীরা সেই সুবিধা পাবেন। সেইটার আওতায় রাষ্ট্রের যত সুবিধাগুলো আছে সেগুলো নারীরা ভোগ করবেন। আমরা এই সমস্ত স্বপ্ন নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছি। আমরা বাংলাদেশের মানুষ যাতে স্বাস্থ্য সেবা পায় সেই চিন্তা মাথায় রেখে স্বাস্থ্য কার্ড প্রবর্তন করা হবে, কৃষকদের জন্য আমরা ফার্মার্স কার্ড দিব। আমরা এই স্বপ্ন নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছি। এখন যদি কেউ নির্বাচন পিছানোর মতন ভুল কাজ করেন বা মানুষের অধিকারটাকে হরণ করার চেষ্টা করেন, সেটা হবে সত্যি দুঃখজনক বাংলাদেশের মানুষের জন্য। আসলে নির্বাচন পেছাতে চায় বা এই সংখ্যাটি কেন আসলো? কেউ তো কোনো দল তো বলছে না যে নির্বাচন পিছিয়ে দেন। সবকিছু তো মানে ধরেন আকলমান কে লিয়ে ইশারাই কাফি, আপনার সবকিছু তো বলে বোঝানো লাগে না। আপনি জুলাই সনদে স্বাক্ষর করলেন, সেখানে আপনি তো জেনে বুঝেই স্বাক্ষর করলেন যে নৈতিক একটা ভিত্তি যেটা লাগবে, আইনি ভিত্তি যেটা লাগবে, সেটা তো একটা নির্বাচিত সংসদ করবে। সেটার আগে এখন কখনো এই দাবি কখনো সেই দাবি এটি টেনে নিয়ে আসার তো কিছু নাই। নির্বাচন তো সামনে দোরগোড়ায়, নোকিং এট দ্য ডোর। আপনার নির্বাচন আপনার মানে দুয়ারে মানে করা নাচ্ছে আপনার নির্বাচন। আপনি এই সময়ে আপনি নির্বাচনের প্রস্তুতি নেবেন। এখন অন্য আলোচনা তো করার কথা নয়। এখন যারা অন্য আলোচনা সামনে টেনে নিয়ে আসার চেষ্টা করছেন, সেটার মধ্যে আমরা নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি দেখতে পাচ্ছি। ধন্যবাদ। জনাব রাশেদ খান, আপনিও কি নির্বাচন পেছানোর কোনো শঙ্কা আপনার মধ্যে কাজ করে কিনা, আপনি দেখেন কিনা? যদি থাকে তাহলে কেন আসলে কারা চাইছে নির্বাচন পেছাতে? ধন্যবাদ। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার
তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে। এখন প্রত্যেকটা দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে কয়েকটি দল আমি বক্তব্য শুনেছি, তারা বলছে যে এই দাবি পূরণ না হলে নির্বাচন হতে দেওয়া হবে না। তারা আবার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ আমার কাছে যেটা মনে হয়, না না সব আপাও নাম বলে না, আমিও নাম না বলি, তো যাই হোক দাবি দেওয়া থাকবে, কিন্তু যদি নির্বাচনটা বানচাল হয়ে যায় সেক্ষেত্রে কার লাভ কার ক্ষতি? আমাদের সবার ক্ষতি, আর লাভটা হলো আওয়ামী লীগের। সুতরাং এই দাবি দেওয়া থাকবে। দেখেন এই যে গণঅভ্যুত্থানের শক্তি, আমরা সবাই মিলে একসাথে হাসিনার পতন ঘটালাম, আর এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে যে আমরা একজন এক একটা হাসিনা। আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ তো নির্বাচনে আসছে না, তাহলে পেছাতে কারা চাইছে? আমি আসতেছি, দেখেন মানে আমি কেন বললাম যে আমরা এক একজন এক একটা হাসিনা, কেন বললাম? কারণ আমাদের ভিতরে ভিন্ন মত, আমরা কেউ কাউকে সহ্য করতে পারছি না। আমরা একজন আরেকজনকে শত্রু মনে করছি, যেমনি হাসিনা আমাদেরকে শত্রু মনে করতো, আমরাও এখন একজনকে আরেকজন শত্রু মনে করছি। তো এই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি মনে করি যে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আমাদের ভিতরে একতা থাকা দরকার। নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ না করি সেক্ষেত্রে সব থেকে বেশি খুশি হবে আওয়ামী লীগ এবং হাসিনা এবং ওই ভারতীয় আধিপত্যবাদী শক্তি। সুতরাং আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকবে, রাজনৈতিক বক্তব্য থাকবে। যেমনিভাবে জুলাই জাতীয় সনদে আপনার জামাত ইসলাম স্বাক্ষর করলো, তা আমার কাছে মনে হয় ঠিক একইভাবে নির্বাচনেও তারা অংশ নেবে। কারণ জামাত ইসলাম যদি আওয়ামী লীগ ফিরে আসে, মনে করেন যে ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনটা হলো না, সেক্ষেত্রে কয়েকটি ঘটনা ঘটবে। প্রথমত, যদি নির্বাচন না হয় তাহলে এই সরকারের বিরুদ্ধে এক ধরনের আন্দোলন শুরু হবে। সেটা বিএনপি হোক বা আমরা হই বা জামাত হোক, যে কোনো দল শুরু করবে। ওই আন্দোলনের মধ্যে ঢুকে পড়তে পারে কে? আওয়ামী লীগ, তাই না? বা জাতীয় পার্টি বা অন্যান্য দর্শকরা ঢুকে পড়তে পারে। এছাড়া যেহেতু এই সরকার ব্যর্থ, সুতরাং এই সরকারকে বাদ দিয়ে নতুন আরেকটি ১১ সরকার গঠিত হতে পারে। তো মনে করেন যে আপনার আরেকটি ১১ সরকার গঠিত হলো, কারণ এই সরকারকে আর মানুষ সময় দিবে না, অন্যান্য দলগুলো সময় দিবে না। দেন ১১ সরকার কি করবে? ১১ সরকার বিরাজনীতিকরণ করবে, যেটা আমরা ওই সময় দেখেছি যে ফখরুদ্দিন মইনুদ্দিনের সময় কি হয়েছে। তো সেক্ষেত্রে সবার আগে কাকে ধরবে? যেহেতু ১১ সরকার হবে, সেই সরকার তো আসলে বিএনপির বিরুদ্ধে সরকার, জামাতের বিরুদ্ধে সরকার বা আমাদের এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে সরকার। সেই সরকার সব থেকে বেশি সুবিধা দিবে আওয়ামী লীগকে, তাই না? এবং আওয়ামী লীগের যারা অন্যান্য দোসর ছিল তাদেরকে। তাহলে কি হলো? নির্বাচনটা না হইলে মার খাবে কে? মার খাবে বিএনপি, জামাত, আমরা, এনসিপি। আমরা যারা গণঅভ্যুত্থানের শক্তি ছিলাম, আমরা সবাই মিলে কিন্তু মার খাবো। এই জন্য আমি প্রত্যেকটা দলের প্রতি আহ্বান রাখতে চাই যে ১১ সরকার যদি আবার বাংলাদেশে ফিরে আসে, তাহলে কিন্তু আওয়ামী লীগ সব থেকে খুশি হবে। এবং দেখেন, বাংলাদেশে যদি নতুন আরেকটি ১১ না হয়, আওয়ামী লীগ কোনোভাবে কসমিনকালেও ফিরতে পারবে না, ফেরার কোনো সুযোগ নাই। আমরা যদি সবাই মিলে আমাদের ভিতরে যে গণতান্ত্রিক চর্চা, আমরা একটা গঠনমূলক সমালোচনা বা আমরা একে অপরকে সহনশীল করার মানসিকতা যদি অর্জন করতে পারি, এবং আমরা যদি দেশকে একটি স্টেবল পথের দিকে নিয়ে যাই, সেক্ষেত্রে আওয়ামী লীগ বাংলাদেশে আর ফেরার কোনো সুযোগ নাই। আজকে দেখলাম জিএম কাদেরের পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পায়, নির্বাচন হতে দেওয়া হবে না। তার মানে কি? তার মানে আওয়ামী লীগ এবং তার দোসররা তারা কিন্তু ব্যাপকভাবে সক্রিয়। আমরা আগেই তথ্য পেয়েছিলাম যে জাপার কাঁধে ভর করে আপা ফিরতে চাই, এবং ভারতের একটি মিশন ছিল, যেহেতু আওয়ামী লীগকে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং আওয়ামী লীগ যেহেতু আওয়ামী লীগের পদে যারা ছিল বা আওয়ামী লীগের যারা রেসপন্সার ছিল, তারা যেহেতু নির্বাচনে অংশ নিতে পারবে না, সুতরাং এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানো। যদিও আমাদের সাথে বা অন্যদের সাথে একটা আন্দোলনের প্রেক্ষিতে এখন কিন্তু ওই জিনিসটা বা ওই মুখোশটা কিন্তু উন্মোচন হয়ে গেছে, অর্থাৎ জাতীয় পার্টির মাধ্যমে এখন আওয়ামী লীগের ফিরতে পারতেছে না। তাদের প্ল্যান ছিল, প্রথমত ছিল রিফাইন্ড আওয়ামী লীগ, ওটা যেহেতু বানচাল হয়েছে, এরপরে তারা প্ল্যান নিল জাতীয় পার্টির ঘাড়ে ভর করে ফিরবে। সেটা যেহেতু বানচাল হয়ে গেল, জি কিভাবে ফেরার এখন তারা আর ফেরার কোনো সুযোগ তারা পাচ্ছে না। এখন তারা মনে করছে যে ১১ সৃষ্টি করতে হবে। ১১ মানে আরেকটি ফখরুদ্দিন এবং মইনুদ্দিনের সরকার। সেই ১১ সৃষ্টি করার জন্য তারা এখন চারিদিকে নানান ধরনের চক্রান্ত করছে, বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে। প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যারা দুর্বৃত্ত ছিল, সুবিধাভোগী ছিল, তাদের মাধ্যমে এই রাষ্ট্রকে এক ধরনের স্থবির করার চেষ্টা করছে। এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে, দেখেন বিভিন্ন জায়গায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো ধারাবাহিকভাবে, কখনো বিমানবন্দরে, কখনো চট্টগ্রামে, কখনো আমরা দেখলাম মিরপুরে, এবং বিভিন্ন জায়গায় ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ নির্বাচন যত ঘনিয়ে আসবে, আওয়ামী লীগ কখনো বাসে আগুন দিবে, কখনো ট্রেনে আগুন দিবে, কখনো ট্রেন লাইনের পাত উপড়ে ফেলবে, কখনো আপনার বিভিন্ন স্থাপনায় আগুন দিবে, এবং আওয়ামী লীগ গুপ্ত হত্যা শুরু করবে। আমি যতটুকু বিভিন্ন জায়গা থেকে তথ্যপত্র পাচ্ছি, আওয়ামী লীগের একটি প্ল্যান রয়েছে যে যারা নির্বাচনে অংশ নিচ্ছে, এই মিনিমাম 50 জন প্রার্থীকে হত্যা করা, গুপ্ত হত্যার মাধ্যমে। এই ধরনের প্ল্যান কিন্তু আওয়ামী লীগ নিয়েছে।
দেখেন আওয়ামী লীগের দোসররা, আমি গতকাল সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে আমি তথ্য পেলাম যে হাইকোর্টে একজন বিচারক 4 ঘন্টার মধ্যে 8,000 আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে জামিন দিয়েছে। 4 ঘন্টার মধ্যে 8,000 দুর্বৃত্তদের শুধুমাত্র সাইন করেছে। সেই বিচারকের বেঞ্চ নাকি ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারের খুব গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা চাইলে সাংবাদিকরা এটা খুঁজে বের করতে পারেন যে 4 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের 8,000-কে জামিন দেওয়া হয়েছে, তারা জামিন পেয়ে গেছে, বের হয়ে গেছে। আর বের হয়ে এরা কি করবে? দেখেন আওয়ামী লীগের কয়জন ক্ষমা চেয়েছে? আমরা দেখেছি যে গোপালগঞ্জের মাত্র 4 থেকে 5 জন তারা প্রেস ব্রিফিং করে ক্ষমা চেয়েছে, কিন্তু অধিকাংশ লোক কিন্তু আওয়ামী লীগ রয়ে গেছে। তার মানে আওয়ামী লীগ তারা মনে করতেছে যে হাসিনা আমাদের দেবতা এবং আওয়ামী লীগ একটি ধর্ম, সুতরাং এই ধর্ম কোনোভাবেই ত্যাগ করা যাবে না এবং এই দেবতা হাসিনাকে কোনোভাবেই তাকে ছেড়ে দূরে যাওয়া যাবে না। আওয়ামী লীগ দিল্লি বসে চক্রান্ত করতেছে, হাসিনা দিল্লি বসে নির্দেশনা দিতেছে, সেই নির্দেশনাগুলো অনেকে ফলো করতেছে, বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করতেছে। কিন্তু এই যে অভ্যুত্থানের শক্তি যে রাজনৈতিক দলগুলো আপনারা বলছেন, আপনাদের মধ্যে সেই ঐক্যটা কি আছে? যে আমাদের ভিতরে ঐক্য নাই। আমি আগেই বলেছি যে এখন আমাদের আচরণগুলো দেখে মনে হচ্ছে আমরা এক একজন হাসিনা হয়ে গিয়েছি, এক একজন আমরা আওয়ামী লীগের মতন হয়ে গিয়েছি। এই যে আমাদের ভিতরে যে বিভাজন, এই বিভাজন হওয়ার সুযোগটা পাচ্ছে আওয়ামী লীগ। আমি আগেই বলেছি যে বাংলাদেশে যদি নির্বাচনটা না হয় সব থেকে বেশি খুশি হবে কে? ওই হাসিনা এবং আপনার ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং এই দেশে যারা আওয়ামী লীগের দোসর রয়েছে তারা। কিন্তু আমরা যারা বিভিন্ন দাবিতে আমরা একদম মানে অনড় রয়েছি, এই দাবি না হলে ইলেকশন হতে দেব না, এই দাবি না হলে আমরা নির্বাচনে অংশ নিব না, তারা বুঝতেছে না যে বাংলাদেশে নির্বাচনটা না হলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। এই দেশের সংস্কারের গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্বাচন, সুতরাং নির্বাচনকে আপনি কোনোভাবে বানচাল করতে পারেন না। এখন এই যে বানচালের চক্রান্ত করতেছে হাসিনা এবং এই দেশে যারা ভারতীয় আধিপত্যবাদী শক্তি রয়েছে, আমরাও বুঝে বা না বুঝে আমরাও তাদের ফাঁদে পা দিচ্ছি। এখন এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। জুলাই জাতীয় সনদে যেমনিভাবে জামাত স্বাক্ষর করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি মনে করি জামাতের উচিত, যেহেতু তারা মনে করছে যে বাংলাদেশে অধিকাংশ মানুষ পিয়ার চাই, হ্যাঁ আপনারা ক্ষমতায় চলে যাচ্ছেন, আপনারাই বলছেন যে 70% মানুষ পিয়ার চাই, তো ক্ষমতায় গিয়ে আপনারা পিয়ারটা বাস্তবায়ন করেন। কিন্তু আপনি যদি বলেন যে নিম্নকক্ষে পিয়ার ছাড়া আমি নির্বাচন হতে দিব না, তাহলে আপনি কি হইতে দিবেন? হাসিনাকে ফিরে আসার সুযোগ তো আমরাই দিব। সুতরাং এই দাবির প্রতি অনড় থাকা যাবে না, আমাদের প্রত্যেককে সহনশীল হতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, জেরুসালেম দেশ সন্ধ্যা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। জেরুসালেম দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি শাম্মী আক্তার আপনার কাছে আসি যে একটি দল এখনই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করার সুযোগ খুঁজছে, এটি বলছেন যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ। কাদেরকে ইঙ্গিত করছেন এই মুহূর্তে? জুলাই সনদ তো এখনো স্বাক্ষরের সুযোগ রয়েছে নিশ্চয়ই, এবং আগামীতে বিএনপির ভোটের যে জোট সেটি কার সঙ্গে হচ্ছে বলে আপনার কাছে মনে হয়? আপনার প্রশ্নটা প্রথম দিকে আমি প্রথমটা হচ্ছে যে একটি দল জুলাই সনদ স্বাক্ষরের সুযোগ খুঁজছে, তিনি দুটি দলকে ইঙ্গিত করছেন, কারা আসলে জুলাই সনদ স্বাক্ষরের সুযোগ খুঁজছে? যারা করেনি তারা করবে, সময় তো আছে। এটা তো বড় প্রশ্ন না যে কারা খুঁজছে। এবং এখানে যারা ছাত্র অভ্যুত্থানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল তারা তো এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি। তো স্বাক্ষর করার সুযোগ যেহেতু রয়েছে, যে কোনো সময় তারা তো করতে পারে, অন্য কোনো দল করতে চাইলে তারাও করতে পারে, সেখানে তো কোনো সমস্যা থাকার কথা নয়। আর আরেকটা কি প্রশ্ন করলেন? বিএনপি কি আগামীতে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাচ্ছে কিনা? জোটবদ্ধ হয়ে যাচ্ছে কিনা সেটা বিএনপির নীতি নির্ধারণী ফোরামে ঠিক হবে। অনেক দলই বিএনপির সঙ্গে যোগাযোগ করছেন, অনেকের সঙ্গেই কথাবার্তা হচ্ছে বিএনপির। বাংলাদেশে বিবদমান যে রাজনৈতিক দলগুলো আছেন তাদের অনেকে বিএনপির সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং আলাপ আলোচনা চলছে। শেষ পর্যন্ত কারা জোটে থাকছেন সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তফসিল ঘোষণার পরে সেটা নিশ্চয়ই পরিষ্কার হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে পিআর এবং নির্বাচনের আগে পিআর ইস্যুটি নিয়ে আমরা যে মাঠে বিভিন্ন বেশ দু একটি রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল বা সমাবেশ দেখি, সেটি কি নির্বাচনের জন্য সংকট হয়ে দাঁড়াবে কিনা? দেখুন, রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে পৌঁছেই কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেছেন। সকল আলোচনা সমালোচনা প্লাস মাইনাস সবকিছুর সমাপ্তি হয়েছে জুলাই সনদের মধ্য দিয়ে। সেখানে স্বাক্ষর যারা করেছেন তারা তো জেনে বুঝেই করেছেন। এবং আমি এটা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছেন তারা নিশ্চয়ই জনগণের ক্ষমতায় বিশ্বাস করেন, জনগণের অধিকারে বিশ্বাস করেন এবং জনগণের উপরে তারা নিশ্চয়ই আস্থা রাখতে চান। তাহলে জনগণের উপরে আস্থা রাখার বা সেটা